আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের উদ্ভিদ সাহিত্যের চ্যাপ্টারের শ্বসন টপিকের আজকে আমাদের প্রথম ক্লাস। এই চ্যাপ্টারে বা এই ক্লাসে আমরা শ্বসনের বেসিক কিছু কথা দেখব। জাস্ট অনলি বেসিকের দিকে আমরা একটু ফোকাস করব। শ্বসন বলতে আমরা কি বুঝি জাস্ট এতটুকুই। শ্বসন শ্বসন জিনিসটা মানে কি? শ্বসন মানে হচ্ছে আমরা যে খাবারটা আমরা খাই, মানে যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা পরিপাকের মাধ্যমে যখন সরল এবং শোষণ উপযোগী খাবারে পরিণত হয়, ফর এক্সাম্পল গ্লুকোজ। এই গ্লুকোজ বলো বা অ্যামিনো অ্যাসিড বলো বা ফ্যাটি অ্যাসিড বলো বা গ্লিসারল বলো, এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্ট যেগুলো এখানে তৈরি হচ্ছে, এই জিনিসগুলোকে আমি যদি অক্সিজেনের সাহায্যে জারিত করে এটিপি উৎপাদন করি, তখন এটাকে বলা হচ্ছে শ্বসন। তাহলে শ্বসন জিনিসটা মানে কি? শ্বসন হচ্ছে আমার খাদ্য যেগুলো সরল এবং শোষণ উপযোগী খাবার যেগুলো আছে, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এদেরকে জারিত করে আমার কার্বন ডাইঅক্সাইড জারিত করে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তৈরি করার যে প্রক্রিয়া, তাকে আমি বলতেছি শ্বসন প্রক্রিয়া। আর এই যে গ্লুকোজ, আমরা যে জটিল খাবারগুলো খাই, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেগুলোর প্রথম কাজ যেটা হয় সেটা হচ্ছে পরিপাক। পরিপাক হওয়ার পর সেই খাবারগুলো সরল এবং শোষণ উপযোগী খাবার হয়। ফর এক্সাম্পল এখানে নামগুলো আমি লিখলাম, একটু আগে বলছি সেগুলো। এখন এখানে যে জিনিসগুলো আমি এখানে লিখলাম, যেমন হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এদের কিছু কমন উপাদান আছে। সেই কমন উপাদানটা হচ্ছে কার্বন চেইন। তুমি যদি খেয়াল করো, সবগুলো স্ট্রাকচার যদি তুমি খেয়াল করো, এগুলো কোষ রসায়নের মধ্যে আছে। এই সবগুলো স্ট্রাকচারের মধ্যে একটা বেসিক স্ট্রাকচার কমন, সেটা হচ্ছে কার্বনের একটা লম্বা চেইন এখানে থাকে। কার্বনের লম্বা চেইন মানে সেখানে দুই ধরনের যৌগ আছে, একটা হচ্ছে কার্বন টু কার্বন, একটা হচ্ছে কার্বন টু হাইড্রোজেন। এই যে কার্বন টু কার্বন বলো বা কার্বন টু হাইড্রোজেন বলো, এদের মাঝখানে যে রাসায়নিক বন্ধনগুলো তুমি এখানে দেখতেছো, এই রাসায়নিক বন্ধনগুলোর মধ্যেই কিন্তু শক্তিগুলো সঞ্চিত থাকে। অর্থাৎ এই শক্তিগুলো যতক্ষণ পর্যন্ত তোমার এই রাসায়নিক বন্ধনের মধ্যে আটকা পড়ে আছে, ততক্ষণ পর্যন্ত তুমি এই শক্তিগুলোকে ব্যবহার করতে পারছো না। অর্থাৎ তোমাকে যদি এটিপি তৈরি করতে হয়, এই বন্ধনগুলোকে ভেঙে এই বন্ধনগুলোর ভিতরের শক্তিটাকে তোমাকে ব্যবহার করে এটিপি থেকে এটিপি তৈরি করতে হবে। এটাই মূলত হচ্ছে শ্বসন। তাহলে দেখা যাক কি কি আছে আরো এখানে। দেহের শক্তি বা এটিপি সঞ্চিত থাকে এই কার্বন চেইন সম্বলিত যৌগসমূহতে, যা মূলত বিপাক প্রক্রিয়ায় পাওয়া যায়। বিপাক প্রক্রিয়ায় দেখো, বিপাক প্রক্রিয়ায় কি হয়, আমার এই যৌগগুলোকে আমি কি করব, বিপাক প্রক্রিয়ায় ভাঙবো। কার্বন যৌগগুলোকে যদি আমি ভাঙি, এখানে দুইটা জিনিস আমি পাবো, একটা কার্বন আর একটা হাইড্রোজেন। কার্বন সেটা সিঙ্গেল, মানে আমি যদি এই বন্ধনটাকে ভাঙি তাহলে কার্বন পাচ্ছি। কার্বন কিন্তু আর একলা থাকে না, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলে। আবার এখানে যে হাইড্রোজেন থাকে, সে হাইড্রোজেনটা বাইরে বের হয়। দুইটা হাইড্রোজেন মানে হাইড্রোজেন হিসেবে বাইরে বের হয়। যে হাইড্রোজেন যেটা আমি এখানে বাইরে বের করতেছি, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিহাইড্রোজেনেশন। ডি মানে বাইরে বের হয়ে যাওয়া, হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ কোনো বিক্রিয়া থেকে যদি আমি হাইড্রোজেন বাইরে বের করে দিই, তখন সেটাকে আমরা বলতেছি ডিহাইড্রোজেনেশন। অর্থাৎ আমার শ্বসন প্রক্রিয়ায়, অর্থাৎ শ্বসনে আমি যতগুলো বিক্রিয়া আমি তোমাকে পড়াবো, ম্যাক্সিমাম বিক্রিয়া হবে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। অর্থাৎ আমি কার্বন হাইড্রোজেন যৌগটা ভেঙে হাইড্রোজেন মুক্ত করব আর কার্বন ডাইঅক্সাইড মুক্ত করব। এই যে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হচ্ছে, এটাকে আবার অপর নামে বলা হয় ডিকার্বক্সিলেশন। একটা ডিহাইড্রোজেনেশন আর একটা ডিকার্বক্সিলেশন। ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন মুক্ত হওয়া, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হওয়া। অর্থাৎ এই যে শ্বসন প্রক্রিয়া দুইটা প্রক্রিয়া, দুইটা বিক্রিয়ায় ওতপ্রোতভাবে জড়িত, একটা ডিহাইড্রোজেনেশন আর একটা ডিকার্বক্সিলেশন। তাহলে ডিহাইড্রোজেনেশন জিনিসটা মানে কি, কোনো যৌগ থেকে হাইড্রোজেন আয়ন বাইরে বের করে দেওয়াকে আমরা কি বলি, ডিহাইড্রোজেনেশন বলি। প্রতিটি ডিহাইড্রেশন বিক্রিয়ায় দুইটা করে হাইড্রোজেন বাইরে বের হয়। এটি একটি জারণ প্রক্রিয়া। অর্থাৎ তুমি জারণের সংজ্ঞা যদি তুমি জানো, আমরা জারণের সংজ্ঞা তিনটা জানি। একটা আমি যদি এখানে লিখি জারণ, আমরা তিনটা জিনিসকে আমরা জারণ বলি। একটা একটা সংজ্ঞা হচ্ছে, এর মধ্যে একটা সংজ্ঞা হচ্ছে কি, যদি ইলেকট্রন ছাড়ন হয়, অর্থাৎ কোনো একটা যৌগ যদি ইলেকট্রন ছাড়ে, তখন তাকে আমরা বলি জারণ। দুই নম্বর কারণ, জারণ দুই নম্বর সংজ্ঞা কাকে বলে, যদি অক্সিজেন যোগ করি তখন তাকে কি বলা হয়, জারণ। অর্থাৎ কোনো একটা যৌগের সাথে যদি আমি অক্সিজেন যোগ করি, তখনও তাকে জারণ বলা হয়। তিন নাম্বার রিজন কি হতে পারে, তিন নাম্বার রিজন হচ্ছে তোমার এই হাইড্রোজেন কি করা, বিযুক্ত করা। অর্থাৎ কোনো একটা যৌগ থেকে যদি আমি হাইড্রোজেন বাইরে বের করে দিই, সেটাও জারণ। এখানে যে তিনটা আমি কথা লিখলাম, একটা হচ্ছে ইলেকট্রন ছাড়ন, অক্সিজেন যোগ এবং হাইড্রোজেন বিযুক্তকরণ, এই তিনটাকেই বলা হয় জারণ। এগুলা জারণের এক একটা সংজ্ঞা, এগুলো তোমরা কেমিস্ট্রিতে হয়তো বা জানবা, কেমিস্ট্রি থেকে তোমাদের টিচারে পড়াবে। আচ্ছা, আমরা এখন যেখানে আসবো সেটা হচ্ছে এই যে যেখানে রেখে গেছিলাম, ডিকার্বক্সিলেশন। এখানে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেওয়া। ফর এক্সাম্পল এখান থেকে যদি আমি একটা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিই গ্লুকোজ থেকে, সেখানে C5 অবশিষ্ট থাকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে বেসিক কথা। তারপর আসো, এই যে দুইটা হাইড্রোজেন, অর্থাৎ ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, দুইটা হাইড্রোজেন আমরা বাইরে বের করতেছি। এই দুইটা হাইড্রোজেনের মাঝখানে দেখো কি কি, আমি দুইটা হাইড্রোজেন যদি বাইরে বের করি, এই দুইটা হাইড্রোজেনকে আমরা এইভাবে লিখতে পারি, দুইটা প্রোটন প্লাস দুইটা ইলেকট্রন।
চাইলে আমরা ভেঙে এটা কিভাবে লিখতে পারি, একটা হাইড্রোজেন আয়ন প্রোটন প্লাস ইলেকট্রন, এটাও একই কথা এটাও একই কথা। তুমি মনে করো এখানে যে প্রোটনটা আছে এই প্রোটনটা ধরো এই ইলেকট্রনটাকে রিসিভ করে ফেললো, তাহলে আমি এখানে এটা লিখতে পারি হাইড্রোজেন প্লাস প্রোটন প্লাস ইলেকট্রন। আবার মনে করো সে আবার এই ইলেকট্রনটাকেও রিসিভ করে ফেললো, তার মানে এখানে একটা হাইড্রেট তৈরি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে। তার মানে দুইটা হাইড্রোজেন বাইরে বের হচ্ছে, মানে সেখানে একটা হাইড্রেট আয়ন আছে আর একটা প্রোটন আয়ন আছে। বুঝতে পারছি, এটা বলার একটা কারণ আছে, সেটা আমি একটু পর দেখাবো। তাহলে ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় এই কাজটা হচ্ছে। আচ্ছা, তো হোয়াট ইজ এনজাইম, এবার আসো হোয়াট ইজ এনজাইম। এনজাইম মানে এই রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক যৌগগুলো এখানে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করবে সেগুলোই হচ্ছে এনজাইম। ও এনজাইম মানে যারা এনজাইমকে সহায়তা করবে এই কাজে। ফর এক্সাম্পল দেখো, যেমন এটা একটা বিক্রিয়ক, বিক্রিয়ক মনে করো এই যে কার্বন বা গ্লুকোজের কথা তুমি ভাবতে পারো, আর এই বিক্রিয়কটাকে এটা এনজাইম, এনজাইমের এই পোর্শনটাতে তোমার বিক্রিয়কটা যুক্ত হয়। আবার এই বিক্রিয়কটা যদি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এনজাইমটা, তখন এখান থেকে যে উৎপাদটা তৈরি হবে, আমরা জানি ডিহাইড্রোজেন বিক্রিয়া মানে হচ্ছে কি বের হওয়া, হাইড্রোজেন বের হওয়া, দুইটা করে হাইড্রোজেন বের হয় প্রতি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাঝে। তাহলে এই যে বিক্রিয়ক থেকে যে হাইড্রোজেন আয়নগুলো বাইরে বের হলো, এই হাইড্রোজেন আয়নগুলো কিন্তু মুক্তভাবে চলাফেরা করতে পারে না আমার কোষে। অর্থাৎ এগুলো যদি বের হয়, অর্থাৎ বের হয়েছে মানে কি জারণ, তাহলে জারণ যদি হয় সেক্ষেত্রে এই জারিত হাইড্রোজেনগুলোকে রিসিভ করার জন্য কাউকে থাকতে হবে। এখন যেই এই যে কাজটা করে তাকে বলা হয় কোএনজাইম। কোএনজাইম বলা হয়। যখন একটা কোএনজাইম এই হাইড্রোজেন আয়নগুলোকে রিসিভ করে ফেলবে তখন তাকে বলা হয় বিজারিত কোএনজাইম। ঠিক আছে, তাহলে এনজাইম হচ্ছে কি ডিহাইড্রোজেনেশনে যে হেল্প করে, আর কোএনজাইম মানে কি ডিহাইড্রোজেনেশনে উন্মুক্ত দুইটা হাইড্রোজেনকে গ্রহণ করে যারা বিজারিত হয় তারাই হচ্ছে কোএনজাইম। এখন কথা হচ্ছে কোএনজাইম কারা। কোএনজাইম হচ্ছে একজনের এক্সাম্পল হচ্ছে এনএডি প্লাস, আর একজনের এক্সাম্পল হচ্ছে এফএডি। এখানে কিছু কথা আছে, মনে করো এই যে এনএডি প্লাস, এই যে আমি এখানে লিখলাম এনএডি প্লাস, এই এনএডি প্লাস সে যদি তোমার দুইটা হাইড্রোজেন রিসিভ করে, তার মানে আমি এখানে বলতে পারি না দুইটা হাইড্রোজেন, মানে আমরা একটু আগে দেখলাম একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে একটা এটার সাথে যদি তুমি এনএডি প্লাস যোগ করো, এই যে এনএডি প্লাস প্লাস একটা হাইড্রাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, তাহলে কি হয় দেখো, এইটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ চার্জ, পজিটিভ এবং নেগেটিভ চার্জ মিলে একটা নিষ্ক্রিয় যৌগ তৈরি করবে। তার মানে এটা একটা নিষ্ক্রিয় একটা যৌগ। পাশাপাশি এখানে একটা প্রোটন আছে যেটা একটা সক্রিয় যৌগ, তার মানে এটাকে আমাকে এভাবে লিখতে হবে প্লাস হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এনএডি প্লাস সে যা বিচারিত হয়ে কি তৈরি করে, এনএডি এইচ প্লাস তৈরি করে, জিনিসটাকে এভাবে লিখতে হয়। মাথায় ঢুকছে? যেহেতু একটা নিষ্ক্রিয় যৌগের সাথে আমি একটা সক্রিয় যৌগ যোগ করতেছি, সেই কারণে আমি দুটাকে একসাথে লিখতে পারি না, দুটার মাঝখানে আমাকে অবশ্যই একটা যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এফএডি সে যদি বিজারিত হয় তাহলে সে কি তৈরি করবে, এফএডিএইচ টু তৈরি করবে। এটা হচ্ছে এতটুকু পড়া। এফএডিএইচ টু কেন, কারণ এই যে একটা হাইড্রেট আয়ন আর একটা হাইড্রোজেন আয়ন দুইটা মিলে তো এইচ টুই তৈরি করতেছে, তাই না? তার মানে আমি এটাকে সরাসরি এইচ টু লিখতে পারতেছি, এফএডিএইচ টু। আচ্ছা গেল, এই কথাটা লিখে বলার জন্যই এই তোমাকে এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো পড়ালাম। ঠিক আছে, আচ্ছা। এখানে একটা চার্ট দেওয়া আছে কোএনজাইম আর এটা হচ্ছে বিজারিত কোএনজাইম। এখানে কোএনজাইমের নাম আছে, এখানে বিজারিত কোএনজাইমের ফর্মটা এখানে দেওয়া আছে। আরেকটা এনজাইম আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে কাইনেস এনজাইম। কাইনেস এনজাইম কারা, যে সকল এনজাইম ফসফেট আদান প্রদানে সহায়তা করে তাদেরকে বলা হয় কাইনেস এনজাইম। ফর এক্সাম্পল এখানে একটা গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে কি তৈরি হলো, গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট যোগ করছি, তাহলে এখানে একটা ফসফেট যোগ হয়েছে। এই ফসফেটটা তোমার মনে করো এই জায়গা থেকে আসছে, যেহেতু এই বিক্রিয়ায় ফসফেট আদান প্রদান হয়েছে, মানে এর কাছে নাই এর পাইছে, আদান প্রদান হয়েছে। তার মানে সেই সকল বিক্রিয়ায় আমরা কোন এনজাইমের সহায়তা দেখি, কাইনেস এনজাইম। এই ক্ষেত্রে যে এনজাইমটা থাকে সেই এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেস। এতটুকু হচ্ছে বেসিক পড়া। নেক্সট ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস থেকে আমাদের পড়াগুলো শুরু করব।